অদ্ভুত আতিথেয়তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। গল্পটা বোঝাচ্ছি, গল্পটা এভাবে শোনো যাতে আমি গল্প বোঝানোর পরে প্রশ্ন ধরবো, যেন প্রশ্ন নিজে থেকে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, লিখতে হবে না, ছেলেদের গল্প শোন। এক সময় আরব জাতির সঙ্গে মুরদের যুদ্ধ হয়েছিল। তাহলে অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন দুটি জাতির কথা বলা হয়েছে? আরব ও মুর, এদের যুদ্ধ হয়েছিল। আরব সেনারা বহুদিন পর্যন্ত এক মুর সেনাপতিকে অনুসরণ করছিল। কারা অনুসরণ করছিল? আরব সেনাপতিরা। আরব সেনাপতিরা এক মুর সেনাপতিকে অনুসরণ করছিল। মুর সেনাপতি প্রাণ ভয়ে ঘোড়ার পিঠে চড়ে দ্রুত বেগে পালাতে লাগলো। আরব সেনারা তাকে অনুসরণ করা থেকে বিরত হলে তিনি নিজের পক্ষের শিবিরের উদ্দেশ্যে রওনা হলো। যখন দেখলো আরব সেনারা নেই পেছনে, তখন নিজের পক্ষে নিজের যে শিবির সেই শিবিরের দিকে রওনা হলো। কে? মুর সেনাপতি। মুর সেনাপতি কিন্তু দিক ভুল করে শেষ পর্যন্ত মুর সেনাপতি বিপক্ষের শিবিরে, বিপক্ষ কে? আরব সেনাপতি। আরব সেনাপতিদের শিবিরে গিয়ে উপস্থিত হয় দিক ভুল করে। তিনি এতই ক্লান্ত ছিলেন যে কোনোভাবেই তার আর ঘোড়ার পিঠে চড়ে যাত্রা করার সামর্থ্য ছিল না। কিছুক্ষণ পরে মুর সেনাপতি এক আরব সেনাপতির শিবিরে উপস্থিত হয়ে আশ্রয় প্রার্থনা করেন। পৃথিবীতে আতিথেয়তার বিষয়ে আরব জাতি হলো সেরা। আরব জাতির কাছে যেই যাক তাকে ওরা আতিথেয়তা করবেই। কেউ আরবদের ঘরে এলে তারা তার সাধ্য মতো ওই ব্যক্তির সেবা করেন। এমনকি তাহলে পৃথিবীর শীর্ষে কারা? আতিথেয়তার বিষয়ে শীর্ষে কোন জাতি? আরব জাতি। এমনকি তিনি যদি শত্রুও হন তাকেও যথাযোগ্য সমাদর ও সম্মান করেন। তাই আরব সেনাপতি তখনই মুর সেনাপতিকে আশ্রয় দিলেন। মুর সেনাপতির খিদে, তেষ্টা ও ক্লান্তি দূর হলে বন্ধুর মতো উভয় সেনাপতির মধ্যে কথাবার্তা হতে লাগলো। নিজেদের পূর্বপুরুষদের সাহস, পরাক্রম, সংগ্রাম কৌশল প্রভৃতি বিষয়ে তাদের কথাবার্তা উঠে এলো। হঠাৎই আরব সেনাপতির মুখ শুকিয়ে গেল। তিনি তখনই সেখান থেকে চলে গেলেন। অল্প সময় পরে মুর সেনাপতির উদ্দেশ্যে আরব সেনাপতি সংবাদ পাঠালেন যে তিনি অসুস্থ, সেজন্য নিজে উপস্থিত থাকতে পারছেন না। মুর সেনাপতির আহার ও শয্যা প্রস্তুত আছে, তিনি যেন তা গ্রহণ করে নেন। মুর সেনাপতির ঘোড়া ক্লান্ত, তাই কাল ভোরে তার জন্য এক দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করা থাকবে। তিনি যেন সেই ঘোড়ায় চেপে নিজের শিবিরে ফিরে যান। যাওয়ার সময় দুজনের আবার দেখা হবে। আরব সেনাপতি এ ধরনের ব্যবহারে মুর সেনাপতি কিছুটা অবাক এবং সন্দিহান হলেন। সন্দেহ জাগলো মনে যে এত ভালো কথাবার্তা বললো, হঠাৎ গিয়ে এরকম মেসেজ, এরকম বার্তা কেন পাঠালো? রাত্রি শেষে আরব সেনাপতির লোক মুর সেনাপতির ঘুম ভাঙিয়ে তার মুখ ধোয়ার ও প্রাতরাষ্ট্রের ব্যবস্থা করে দিল। মুর সেনাপতি নিজের শিবিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে দেখেন একটি সুসজ্জিত ঘোড়ার লাগাম ধরে দাঁড়িয়ে আছেন আরব সেনাপতি। তিনি জানালেন, আগের দিন রাতে মুর সেনাপতির কথা থেকে তিনি বুঝতে পেরেছেন যে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। তার পিতার হত্যাকারী শুনে তার গলাটা শুকিয়ে উঠল, কিন্তু তখনও মারল না। কেন? আরব জাতি আতিথেয়তার দিক থেকে সেরা। কথা থেকে তিনি বুঝতে পারলেন যে মুর সেনাপতি তার পিতার হত্যাকারী। শত্রু হলেও তিনি সেই মুহূর্তে আরবদের অতিথি ছিল, তাই তাকে অনুরোধ করা হচ্ছে পরদিন সূর্যোদয়ে আগেই তিনি যেন আরব শিবির ছেড়ে চলে যান, কারণ তিনি তখন আরব সেনাপতিদের অতিথি আর থাকবেন না। বেরিয়ে গেলে আর অতিথি থাকবে না। আরব সেনাপতি তখন তার পিতার মৃত্যুর প্রতিশোধ গ্রহণের জন্য তৎপর হবেন। একথা জানিয়ে তিনি সাদর সম্ভাষণ ও করমর্দন করে মুর সেনাপতিকে বিদায় দিলেন। যে বেরিয়ে গেলে কিন্তু আর অতিথি নেই, বেরিয়ে গেলে কিন্তু মেরেও দিতে পারে যদি পেয়ে যায়। এ কথা জানিয়ে তিনি সাদর সম্ভাষণ করে মুর সেনাপতিকে বিদায় দিলেন।
সূর্য ওঠার পর আরব সেনাপতি মূর সেনাপতির সন্ধানে আবার বেরোলেন। তিনি অত্যন্ত দ্রুত মূর সেনাপতিকে অনুসরণ করেন, কিন্তু তাকে নিজের শিবিরে প্রবেশ করতে দেখে আরব সেনাপতি বুঝলেন যে শত্রুকে বধ করার প্রতিজ্ঞায় তিনি আর সফল হবেন না। তখন তিনি নিজের শিবিরে আবার ফিরে গেলেন। যে কোনো সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেই নামকরণ হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে আমরা গল্পটা পড়ে কি বুঝলাম? যে এরকম আতিথেয়তাও হয়, আমরা করতে পারবো? তাহলে এরকম আতিথেয়তা আরব জাতির মধ্যেই হয়। সাধারণত নামকরণের মধ্যে দিয়েই লেখক আলোচ্য বিষয় সম্পর্কে পাঠকদের একটা আগাম ধারণা দিয়ে দেন। লেখক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অদ্ভুত আতিথেয়তা গদ্যটিতে আতিথেয়তার ক্ষেত্রে আরব জাতির শ্রেষ্ঠত্বের বিষয়টি তুলে ধরেন। আলোচ্য গল্পে যুদ্ধে ক্লান্ত এক মূর সেনাপতি দীর্ঘ পথ ঘোড়া ছুটিয়ে ক্ষুধার্ত পিপাসার্থ হয়ে পথ হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত তিনি নিজের শিবিরের পরিবর্তে শত্রুপক্ষের শিবিরে উপস্থিত হলেন। এরকম অবস্থায় মূর সেনাপতির সেবা যত্নের কোনো ত্রুটি রাখলেন না। মূর সেনাপতি একটু সুস্থ হলে উভয়ের মধ্যে কথাবার্তায় আরব সেনাপতি বুঝতে পারলেন যে এই মূর সেনাপতি অতীতে তার পিতাকে হত্যা করেছিলেন। মনের মধ্যে পিতৃ হত্যার প্রতিশোধ জেগে উঠলেও আরব সেনাপতি তা প্রকাশ করলেন না, কারণ সেই মুহূর্তে চরম শত্রু মূর সেনাপতি ছিল তার অতিথি। আরবদের কাছে যেহেতু অতিথি দেবতার সমান, তাই আরব সেনাপতি নিজেকে সংযত করে রেখে শুধু সেই জায়গা ছেড়ে চলে গেলেন। পরে তিনি মূর সেনাপতির কাছে খবর পাঠালেন যে তিনি অসুস্থ, তাই পরের দিন তার সাথে দেখা করবেন। বিদায় নেওয়ার সময় পর্যন্ত আরব সেনাপতি মূর সেনাপতিকে অতিথির মর্যাদা দেন। তার বিশ্রাম, আহার, পানীয়ের, এমনকি সুসজ্জিত দ্রুতগামী ঘোড়ার বন্দোবস্ত করেন আরব সেনাপতি। যাওয়ার সময় আরব সেনাপতি মূর সেনাপতিকে প্রকৃত সত্য জানান। পিতার হত্যাকারী হলেও শুধু অতিথির প্রতি কর্তব্যের কারণেই যতক্ষণ মূর সেনাপতি আরব শিবিরে ছিলেন ততক্ষণ তাকে সাহায্য করেছেন আরব সেনাপতি। এমনকি মূর সেনাপতিকে শিবির থেকে পালাতেও সাহায্য করেন। অবশেষে সূর্যোদয়ের পরে মূর সেনাপতি শিবির থেকে বেরিয়ে গেলে আরব সেনাপতি তার পিছু নেয়, কারণ মূর সেনাপতি তখন আর আরব সেনাপতিদের অতিথি ছিলেন না। এই ঘটনার মধ্যে দিয়ে লেখক আরব সেনাপতির ধৈর্য, সৌজন্য, ভদ্রতা, অতিথি পরায়ণতার পরিচয় দিয়েছেন। তাই এই অতি প্রশংসনীয় এবং আশ্চর্য অতিথি সেবাকেই লেখক অদ্ভুত আতিথেয়তা বলেছেন। তাই বলা যায় গল্পের অদ্ভুত আতিথেয়তা নামকরণটি সত্যি সার্থক বলে যথাযথ। এবার আমি প্রশ্ন ধরছি, গল্পটা শুনলে এবার প্রশ্ন বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজের অধ্যক্ষ ছিলেন? আর সেটা গল্পের মধ্যে নেই, কারণ এটা ঈশ্বরচন্দ্রের যে জীবনীটা উপরে রয়েছে, জীবনীটা পড়তে হতো, তবে অ্যান্সারটা পারতে। এটা গল্পের মধ্যে থাকবে না। আচ্ছা চলো গল্প থেকে কোশ্চেন ধরি। অদ্ভুত আতিথেয়তা গল্পে কোন কোন সেনাপতির প্রসঙ্গ রয়েছে? ব্যাস হলো। তিনি এক আরব সেনাপতির পশ্চিময় বলবি তিনি এক আরব সেনাপতির পটমণ্ডপ দ্বারে উপস্থিত হইয়া আশ্রয় প্রার্থনা করিলেন। উদ্ধৃতাংশে তিনি বলতে কার কথা বোঝানো হচ্ছে? তিনি বলতে মূর সেনাপতির কথা। বোঝা গেল? গল্প এমনভাবে বুঝবে একদম সুন্দর করে, যাতে প্রশ্ন পড়তে না হয়, এমনিই যাতে প্রশ্নের উত্তর দিতে পারি।